তাহলে আমি যেটা বলছিলাম যে মানুষ যে নামগুলো করে সাধারণত সেই নামগুলোর পিছে প্রত্যেকটারই কোনো না কোনো কারণ আছে, মানুষের নামের কোনো কারণ নাই। এই ইচ্ছা হইলো, এই নামটা পছন্দ হইলো, বাবার নামের সাথে মিল আছে, মায়ের নামের সাথে মিল আছে, একটা অক্ষর মিলে গেছে, দিয়ে দিলাম নাম। কিন্তু আমরা যেগুলোর নামকরণ করি সেগুলো আসলে এমন না। যেমন আমি ইংরেজিতে দুইটা মাসেলের নাম লিখতেছি, একটার নাম হচ্ছে, আচ্ছা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। দেখা যায় তো না? যাচ্ছে তো। আচ্ছা জি। আচ্ছা, দেখো এখানে আমি একটা মাসেলের নাম লিখছি, আমাদের একটা পেশির নাম। এটা পুরোটা একটা পেশির নাম। এই পুরোটা একটা পেশির নাম কেন হলো, বা এটার কেন এই নামটাই হলো, অন্য কোনো নাম না কেন? আচ্ছা, তোমাদেরকে তার আগে একটা কাজ করতে বলি। তোমরা চারজনই একটা কাজ করবা এক্সপেরিমেন্টালি। তোমাদের চোখটা বন্ধ করবা আবার খুলবা। দেখো তো উপরের পাতাটা কি নামাচ্ছ নাকি নিচের পাতাটা উঠাচ্ছ? চোখের পাতা কয়টা আমাদের? একটাই তো পাতা স্যার। চোখের পাতা আমাদের দুইটা। উপরে আর নিচে দুইটা। উপরে একটা, নিচে একটা। তো আমাদের উপরেরটা দুইটা পাতার শোনা মধ্যে, যায়। আচ্ছা আপু তুমি একটু তোমার মাইক্রোফোন মিউট করো, ঠিক আছে? এখানে কথাটা রিপিট হচ্ছে, আমি আমার কথা আমি শুনতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের দুইটা পাতা। তো তোমরা একটু এক এক করে বলো যে চোখের পাতা যখন বন্ধ করছো বা খুলছো, কোন পাতাটাকে তুমি নামাচ্ছ উঠাচ্ছ, বলো তো? একজন বলো। উপরেরটা। উপরের পাতাটাকে। তো আমাদের চোখের পাতাটাকে বায়োলজির ভাষায় বলে পালপিব্রি। কি বলে? কি বলে বলো তো? পালপিব্রি। আচ্ছা, এখন যেহেতু দুইটা পাতা, একটা পাতা উপরে একটা নিচে, তো উপরে বলতে কোনো কিছুকে সুপিরিয়র বুঝাতে, উপরে উচ্চ পদস্থ বুঝাতে আমরা সুপিরিয়র ওয়ার্ডটা ইউজ করি। তাহলে উপরের পাতাটাকে আমরা বলবো সুপিরিয়র পালপিব্রি, নিচের পাতাটাকে বলবো কি? সুপিরিয়রের বিপরীত হচ্ছে ইনফেরিয়র। সুপিরিয়রের বিপরীত কি? ইনফেরিয়র। তাহলে নিচের পাতাটাকে আমরা বলবো ইনফেরিয়র পালপিব্রি। ঠিক আছে? তাহলে এই ওয়ার্ড দুইটার মিনিং কি বুঝতে পারছো? পালপিব্রি সুপিরিয়রিস, তাহলে এইটুকুর মিনিং কি বলতো? কোন পাতাটাকে বোঝাচ্ছে? উপরের পাতাটাকে। উপরের পাতাটাকে। এখন আমাকে বলো, এই লিভেটর ওয়ার্ডটা কেউ চেনো কিনা? লিভেটর ওয়ার্ডটা কেউ কি চেনো? না ভাইয়া চিনি না। আচ্ছা, একটু বলে দিলেই বুঝতে পারবা। এটার সামনে শুধু একটা ই যুক্ত করে দাও, এবার কি চেনো? হ্যাঁ, লিফটের মতো। এলিভেটর। এলিভেটর মানে কি? লিফট। যে লিফটে করে আমরা বিল্ডিং এ উঁচু দালানে উঠি বা নামি, ঠিক আছে? তাহলে দেখো, এই লিভেটর, লেভিয়েট করা বা কোনো কিছুকে উপরে তোলা, এইটাকেই বলা হয় লিভেট, লেভিয়েট, ঠিক আছে? তো যেটা এইটাকে উপরে তুলবে তার নামটা হচ্ছে তাহলে কি, যেহেতু এ লেভিয়েট করে এজন্য এটার নাম কি? লিভেটর। কি নাম? চোখের পাতাটাকে উপরে তুলতে সাহায্য করে, এজন্য নামটা কি? লিভেটর। কোন পাতাটাকে উঠাচ্ছে? পালপিব্রি সুপিরিয়রিস, মানে উপরের পাতাটাকে উঠাচ্ছে। তাহলে এখন কি আর এই পুরো নামটা কঠিন লাগছে বলো তো? তোমাকে যদি, তুমি যদি এই ওয়ার্ডটা বোঝো, তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে এই লিভেটর পালপিব্রি সুপিরিয়রিস এটা কোথায় থাকে, এখন বলো তো কে বলতে পারবে? একটু হাত তোলো, আমি অ্যান্সার নিব। একটু হাত তোলো। আচ্ছা, এখানে একজনই হাত তুলছে। তোমার ডাক নামটা কি ভুলে গেলাম, উইন্টার। আচ্ছা, সুরা সুরা সুরা। সুরাজ। তুমি বলো, তুমি বলো কি যে এই বলবো? এই এই পেশিটা কোথায় থাকে? আমি কিন্তু চোখের এখনো পাতার বলিনি। মধ্যে। আমি উপরের এখন, চোখের পাতার মধ্যে। আচ্ছা, চোখের উপরের পাতার মধ্যে থাকে এবং উপরের পাতাটাকে উপরের দিকে তুলতে সাহায্য করে। এখন তাহলে জি। তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে নিচে নামায় কে? দেখো তো, এই যে কলমটা, এই কলমটাকে আমি এখান থেকে এই উপরে তুললাম, ছেড়ে দিলেই কি হচ্ছে? ছেড়ে দিলেই কি হচ্ছে? ওটা নিচে নেমে যাচ্ছে। কিন্তু এখানে নিচে নামে অ্যাকচুয়ালি আমাদের যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে ওখানে, যেটাকে আমরা স্থিতিস্থাপকতা বলি, এটার কারণে সেটা নিচে নেমে যায়। যাই হোক, তো আমাদের এই যে মিনিংটা, এটার মিনিংটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে এটা সহজ মনে হবে।
ঠিক আছে, আমি একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এখন এইরকম আসলে অনেক অনেক ওয়ার্ড আমাদের বইয়ে আছে। এই এই যে ওয়ার্ডটা পড়ালাম এটা তোমাদের জুলজির 8 অধ্যায়ে আছে। চোখ যখন পড়বা, চোখের একটা পেশি হচ্ছে এই তোমার লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, 8 অধ্যায়ে পড়তে গিয়ে আমরা এই ওয়ার্ডটা পাবো। তো শুধু এটাই না, আমাদেরকে এখন বুঝতে হবে যে আসলে নাম থেকেই আমরা অনেক কিছুর এই কাজগুলো সম্পর্কে ধারণা পাবো, বা কাজটা যদি জানা থাকে সেখান থেকে আমি নামটা বুঝতে পারবো। তো এই জন্য আমাদেরকে পড়াশোনাটা এমন ভাবে করতে হবে যেন আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের এটা মজা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা আমি প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, তোমরা কি জানো যে উদ্ভিদ কোষে, বোটানি নিয়ে প্রশ্ন করলো একজন, যে উদ্ভিদ কোষে আমাদের যে উদ্ভিদ নিয়ে যে পড়াগুলো সেগুলো একটু কঠিন লাগে। এটার কারণটা আসলে কি? এটার কারণটা হচ্ছে যে যখন আমি আমার দেহ সম্পর্কে পড়ছি, আমার বডির কাজগুলো নিয়ে পড়ছি, আমি আমার দেহের সাথে এটাকে মিলাইতে পারতেছি। আমি এটাকে কি করতে পারছি? কোঅর্ডিনেট করতে পারছি, একসাথে বুঝতে পারছি, পড়াটাকে আমার দেহর সাথে মিলায় একটা সমন্বয় সাধন করতে পারছি, এবং এর ফলে পড়াটা আমার ভালো লাগছে। কিন্তু একটা উদ্ভিদকে নিয়ে পড়ার সময় আমরা কিন্তু এই কাজটা করি না, উদ্ভিদটাকে পড়াটার সাথে মিলাই না, যার কারণে আমাদের পড়াটা কঠিন লাগে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন আমি করি, যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এই দুইটা সম্পর্কে তো আইডিয়া আছে তোমাদের, আছে না? জি ভাইয়া আছে তো। আচ্ছা, আমাকে একটু বলবে, কে বলবে? দাঁড়াও, তোমাদের নামগুলো একটু দেখি, আমার একটু 2-1 দিন টাইম লাগবে, ওকে? কেউ কিছু মনে করিও না। আচ্ছা জুথি, তুমি বলো যে উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, এরকম কি কি জিনিস আছে? কিছু 2-1টা নাম বলতে পারবা যেটা উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কখনো থাকে না? জুথি, জুথি। আচ্ছা বলো। কোষ গহ্বর, আর কিছু? আর অন্যরা? প্রাণী কোষে স্যার সেন্ট্রিওল আর ইয়াতে উদ্ভিদ কোষে থাকে না। আচ্ছা, আমি বলেছি উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণীতে থাকে না, এরকম আর কি আছে? আর কি কেউ অ্যাড করতে চাও এটাতে? প্লাস্টিড। প্লাস্টিড, প্লাস্টিড। আর কিছু? আর? কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এক্স্যাক্টলি, এই তিনটাই চাচ্ছিলাম। একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে কোষ গহ্বর, এবং আরেকটা হচ্ছে কি? প্লাস্টিড। তো এই যে তোমরা এটা মুখস্থ করছো, এই জন্য একজনই মুখস্থ করে বলতে পারলা না যে এটা আসলে কেন, কোন জিনিসটা আমাদের নাই। তো আমাদের যদি এটা একটু ভালো করে বুঝে পড়তাম তাহলে এই সমস্যাটা আজকে হতো না। আচ্ছা, তোমাদের প্রথমেই কথা বলি একটু কোষ প্রাচীর নিয়ে, আমরা নেক্সট দিনে এটা ডিটেইলস পড়বো, আজকে জাস্ট একটু আলোচনা করি। কোষ প্রাচীর, কোষ প্রাচীর নিয়ে কথা বলতে গেলে আমাদের যেটা লাগবে, যে এই কোষ প্রাচীরটা কি, একটা জীবন্ত জিনিস নাকি জড় জিনিস? আমরা এটা জড় নিয়ে জিনিস। কালকে থেকে কথা বলবো, কালকে থেকে কোষ নিয়ে কথা শুরু হবে, আলোচনা হবে। আজকে জাস্ট এমনি আলোচনা করা বা গল্প করা। তো কোষ প্রাচীর একটা জড় জিনিস, জড় পদার্থ, ইটের মতো একটা জিনিস যেটা অনেক শক্ত। তাহলে এইটার কাজ কি হবে বলতো? এটা গাছটাকে কি করবে? এই কোষ প্রাচীর গাছকে কি করবে? প্রোটেকশন দিবে স্যার ভিতরের পদার্থগুলোকে। ভিতরের পদার্থগুলোকে প্রোটেকশন দিবে। আর কিছু? দৃঢ়তা প্রদান কোষ, করবে। কি করবে? হ্যাঁ দৃঢ়তা প্রদান তারপর করবে। স্যার কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখবে। হ্যাঁ, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখবে। অনেকগুলো কথা আসছে, তাহলে মেইন কথা হচ্ছে যে এটা প্রোটেকশন দিবে, নাম্বার 1। নাম্বার 2, যে এটা কি করবে? আমাদের কোষটাকে একটা দৃঢ়তা দিবে। এখন তুমি চিন্তা করো তো, তোমার কেন কোষ প্রাচীর নাই? হোয়াই? তোমার এরকম কি আছে যেটার কারণে তোমার কোষ প্রাচীরের দরকার হয় না? আমাদের শরীরে এই কাজটা কে করে? এই যে সুরক্ষা প্রদান, বিভিন্ন অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান করা, প্লাস হচ্ছে আমাদের দৃঢ়তা প্রদান করা, এটা কে করে? কোষঝিল্লি মনে হচ্ছে স্যার। ধরবো কা, আমাদের দেহে কে করতেছে? আমাদের পুরো দেহটা চিন্তা করো, কোষের বাইরে বের হও, ত্বক। কোষের পুরো দেহে কে এই কাজটা করছে? এতে ত্বক। ত্বক। কোষের পুরো দেহে এই কাজটা করছে। আচ্ছা আমি বলে দিই, হাড় হুড্ডির নাম শুনছো? হাড়, আচ্ছা আমি বলে দিই, কঙ্কাল তন্ত্র,
তাহলে আমাদের দেহে এই দৃঢ়তা প্রদানের কাজটা কে করে বলো? বলো বলো, কে করে? কঙ্কাল স্যার। কঙ্কাল তন্ত্র। তাহলে এই কঙ্কাল তন্ত্র যেহেতু আমাদের আছে, তাহলে আমাদের আর কোষগুলোকে আলাদাভাবে ইউনাইটেড করার দরকার হয় না বা শক্তিশালী হওয়ার দরকার হয় না। এজন্য প্রাণীদের আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছে যে তাদের একটা শক্ত কঙ্কাল দিয়ে দিছে। তো এই কঙ্কালটা যখন আছে তার চারদিকে একটা, এই যে আমার কলমটা শক্ত, এর চারদিকে যদি আমি একটা কাপড় এভাবে দেই, সেই কাপড়টাকে কিন্তু আর ওইটা, এই পুরো জিনিসটা দৃঢ়তার জন্য আর কাপড়টাকে শক্ত হওয়া লাগবে না, কলমটা শক্ত হলেই এনাফ। ঠিক একই রকম ভাবে আমাদের পুরো শরীরটাতে এরকম শক্ত হওয়ার মতো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কঙ্কাল। শুধু আমাদের না, সকল প্রাণীর কঙ্কাল তন্ত্র আছে। তাহলে সকল প্রাণীর ক্ষেত্রে যেহেতু কঙ্কাল তন্ত্র আছে, মানে এই দৃঢ়তা দেওয়ার জন্য, তাহলে এজন্য আর কোষগুলোকে ওইভাবে শক্ত হতে হয় না। যার কারণে আমাদের কোষগুলোতে কিসের প্রয়োজন হয় না? কোষ প্রাচীরের প্রয়োজন হয় না। যদি কোষ প্রাচীর থাকতো তাহলে কি হতো? এই যে আমি হাতটা নাড়াচ্ছি, হাতটা নাড়াতে পারতাম না। আমরা যে চলাচল করছি, এটা করতে পারতাম না। কেন? কারণ কোষ প্রাচীর জড় এবং শক্ত। তুমি দেখো তোমার বাসার যে বিল্ডিংটা, সে যদি চলতে পারতো, কি হয়ে যেত? তুমি আজকে ঘুমাচ্ছ বাংলাদেশে, কালকে চলে যেতে আমেরিকায়, বাসা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো এইরকম হয়ে যেত। এটা জড় বিধায় এটা যেখানে আছে সেখানেই থাকে। ঠিক তেমন উদ্ভিদও এজন্য চলাচল করতে পারে না। কিন্তু আমাদের এখানে যেহেতু আল্লাহ আমাদেরকে একটু সুপিরিয়র ভাবে বানাইছে, সৃষ্টির সেরা জীব হিসেবে বানাইছে, সেজন্য আমাদেরকে, যে আমরা যেন চলাচল করতে পারি একটু সুবিধার জন্য, আমাদেরকে ওই শক্ত জিনিসের পরিবর্তে একটা ওভারঅল পুরো বডিতে একটা স্ট্রাকচার দিয়ে দিছে কঙ্কাল তন্ত্র। তাহলে তোমাকে যদি ইন ফিউচার কেউ জিজ্ঞেস করে যে তুমি তো বললা উদ্ভিদে কোষ প্রাচীর থাকে, প্রাণীতে কেন থাকে না, কেউ কি এটার উত্তর বলতে পারবা? প্রাণীতে কেন কোষ প্রাচীর নেই? এনিওয়ান? কারণ স্যার প্রাণীর দেহে হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র বিদ্যমান, তাই কোষপ্রাচীর লাগে না। সহজ কথা, কোষ প্রাচীরের কোনো প্রয়োজন নাই। কোথাও এক্সেস জিনিস দেওয়া আল্লাহ তাআলা দেন নাই। যেখানে যা লাগছেন সেখানে সেটা লাগছে, যেটা যেখানে যেটুকু প্রয়োজন সেখানে সেটুকু দিছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। তো আমাদের ক্ষেত্রে এটার দরকার নাই, এজন্য আমাদের দেন নাই। আর উদ্ভিদের ক্ষেত্রে এটার দরকার আছে, এজন্য উদ্ভিদকে দিছে। এরকম আরেকটা জিনিস দেখো, আরেকটা এরকম জিনিস আছে যেটা আমাদের আসলে কোনো দরকার নাই, কিন্তু উদ্ভিদের দরকার আছে। সেটা কি? এই যে দ্বিতীয় পয়েন্ট যেটা বললা, সেটা হচ্ছে কোষ গহ্বর। দ্বিতীয় পয়েন্টটা কি? কোষ গহ্বর। কোষ গহ্বর আসলে উদ্ভিদের কেন দরকার হয়? আচ্ছা, তার আগে আমাকে একটু কেউ বলতে পারবা যে কোষ গহ্বরের কাজ কি? কেউ কি বলতে পারবা? কি যেন তরল ধারণ করা। কোষ রস ধারণ হ্যাঁ করা। হ্যাঁ, কোষ রস। কোষ রস ধারণ করা। এই কোষ রসের ভেতরে থাকেটা কি? জানি না। আচ্ছা, আমি বলে দিই। বিভিন্ন সঞ্চিত পদার্থ, বিভিন্ন বর্জ্য পদার্থ, অনেক কিছু থাকে। এগুলো আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো যে কোষ রসে কি কি থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমীয় মাতৃকাতে কি কি থাকে। আচ্ছা, এখন দেখো এই কোষ গহ্বর, এর মূল কাজ হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে ধারণ করা। কাকে ধারণ করা বলো তো? এটার মূল কাজ বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থগুলোকে ধারণ করা। এখন আমরা কি করি আমাদের দেহে? বর্জ্য পদার্থগুলো, ওই যে আমরা বলছি কোষ প্রাচীর নাই, উদ্ভিদ মানে কোষ প্রাচীর আছে এজন্য উদ্ভিদটা চলতে পারবে না। চলতে না পারলে সে বাথরুমেও যাইতে পারবে না। আর আমরা যেহেতু চলাচল করতে পারি, একটু কিছু হইলেই আমরা বাথরুমে দৌড় দিই। ঠিক আছে, মানে চাপ আসলেই আমরা বাথরুমে দৌড় দিই, আমরা আমাদের বর্জ্য পদার্থ যা আছে শরীর থেকে বের করে দিই। ঠিক আছে, কিন্তু একটা উদ্ভিদ, তুমি একদিন ধরো যে সকালবেলা উঠে ওয়াশরুমে গেছো, হঠাৎ করে দেখলা দরজায় নক করতেছে, তো বাইর হইলা, দেখো যে তোমার বাসার পাশের গাছটা এসে ওয়াশরুমে ঢুকতেছে, কেমন হয়ে যেত না? তো এই জন্য আল্লাহ তাআলা উদ্ভিদকে ওই ওই ক্ষমতাটা দেন নাই। উদ্ভিদ চলতে পারে না, তার ওয়াশরুমে যাইতে পারে না, তাহলে তার কি বর্জ্য তৈরি হয় না? আমাদের তো, আমরাও তো জীব, তারাও জীব, আমাদের দেহ বিক্রিয়া হয়, তাদের দেহ বিক্রিয়া হয়, তাহলে তাদের কি বর্জ্য পদার্থ তৈরি হয় নাকি হয় না বলতো? তাদের বর্জ্য পদার্থ তৈরি হয় নাকি হয় না? হয় হয়। স্যার। অবশ্যই হয়। তাহলে সেগুলো যায় কই? বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় সেগুলো যায় কই? সেগুলো যায় হচ্ছে কোষ গহ্বরে। কোষ গহ্বরে গিয়ে জমা থাকে। ঠিক আছে, তো তাদের এরকম, তারা যেহেতু চলতে পারে না, এজন্য তাদের
ওই কোষটার ভেতরেই একটা ডাস্টবিন দরকার হয়, যেখানে তারা তাদের বর্জ্য পদার্থগুলো জমা রাখে। কিন্তু আমরা তো চলতে পারি, আমরা তো সুন্দর ওয়াশরুমে দৌড় দিতে পারি। তাহলে আমাদের কি এই জমায় রাখার জায়গাটার দরকার আছে বলো তো? কোনো দরকার আছে? অযথা জিনিস না? অযথা জিনিস। তো যার কারণে আমাদের কি নাই, আমাদের প্রাণী কোষগুলোতে কি নাই? কোষ গহ্বর নাই। উদ্ভিদ কোষে কি আছে? কোষ গহ্বর আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, যে কোষ প্রাচীর কেন শুধু উদ্ভিদেই দরকার, প্রাণীতে কেন লাগে না। কোষ গহ্বর কেন শুধু উদ্ভিদেই প্রয়োজন, প্রাণীতে কেন প্রয়োজন না। এবার আসো প্লাস্টিড। প্লাস্টিড কেন থাকে উদ্ভিদে? কারণ আল্লাহ তাআলা উদ্ভিদকে ওই দায়িত্বটা দিয়ে দিচ্ছেন। তোমরা জানো যে তোমরা 9-10 একটা ওয়ার্ড পড়ছো প্রথম অধ্যায়ে, অটোট্রফিক আর হেটারোট্রফিক পড়ছো, মনে আছে? একদম প্রথম অধ্যায়ের শেষের দিকে প্লান্টি ওয়ার্ডটা পড়ার জি সময়, ভাইয়া, পড়ছি। হ্যাঁ ওখানে পড়ছিল। অটো কথাটার মানে হচ্ছে নিজে নিজেই যা করে, আর হেটারো মানে নিজে নিজে না, বা অন্যরকম একটু আলাদা। তাহলে যেটা নিজের খাবার নিজে বানায়, ট্রফিক কথাটার মানে খাদ্য। তোমরা শেষের দিকে পড়ছো ওই যে বাস্তুতন্ত্র পড়তে গিয়ে ট্রফিক লেভেল পড়েছো, খাদ্য জি স্তর। ভাইয়া, জি খাদ্য ভাইয়া। শৃঙ্খলের প্রত্যেকটা ধাপকে বলা হয় খাদ্য স্তর। টপিক লেভেল। খাদ্য স্তর বা ট্রফিক লেভেল। তাহলে ট্রফিক কথাটার মানে খাবার। ট্রফিক কথাটার মানে কি? খাবার। খাবার। তাহলে যে নিজেই নিজের খাবার বানায় তাকে আমরা কি বলবো? অটোট্রফিক। অটোট্রফিক। আচ্ছা, যে নিজেই নিজের জীবনী লিখে সেটাকে কি বলে? অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি। আর যদি অন্যজন লিখে তখন বলে শুধু বায়োগ্রাফি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, যে এখানে উদ্ভিদরা হচ্ছে অটোট্রফিক। আমাদের সবাইকে সৃষ্টির কিছু না কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা উদ্ভিদকে এই দায়িত্বটা দিয়েছেন যে পুরো জীবজগৎ, পুরো প্রাণীকুল, উদ্ভিদকুল সবার খাবারের দায়িত্ব হচ্ছে সবুজ উদ্ভিদের। তো যেহেতু তারা এই খাবারের দায়িত্বটা তাদের কাঁধে, তো তার কারণে তাদের শুধু ওই প্লাস্টিকটা আছে। আর আমরা যেহেতু তাদের থেকে একটু সুপিরিয়র, আমরা তো তাদেরকে খেয়েই বাঁচি, অথবা তাদেরকে যারা খায় তাদেরকে খাই। যেমন গরু ঘাস খায়, আমরা গরুকে খাই। তাহলে দেখো আমাদের তো আর ওই জিনিসটা, আমরা তো ওইটা তৈরি করা লাগতেছে না আমাদের শরীরে, এজন্য আমাদের কি নাই, আমাদের প্লাস্টিক নাই। আর যেহেতু ওরা ওখানে বসে থাকে চুপচাপ, কোথাও যায় না, গাছের তো আর কোনো কাজ নাই। একটা গাছ লাগাই দিছো, সে সারা জীবন ওখানেই বসে আছে, তোর তো আর কোনো কাজ নাই, ওর একটাই কাজ। সেই কাজটা কি? গাছের মূল কাজ কি বলো? নিজের জন্য খাবার বানানো, প্লাস আমাদের জন্য খাবার বানানো। গাছের থেকে এই জন্য আমাদের অনেক কিছু শেখার আছে, বুঝছো? এই যে আমরা মানুষ যারা আছি, মানুষ বলো অন্যান্য প্রাণীদের হিসাব জানি না, মানুষ তারা খুবই স্বার্থপর। তারা কি করি, সবসময় নিজেরটা খুব বেশি চিন্তা করি। আসলে যেই দুনিয়া, তাতে স্বার্থপর না হলে তুমি নিজেই টিকতে পারবে না। এই জন্য আবার ডারউইনের একটা তত্ত্ব আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে যত বেশি স্বার্থপর সে তত বেশি টিকে থাকবে, মানে যে যত বেশি যোগ্য সে তত বেশি টিকে থাকবে পুরো ওয়ার্ল্ডে। ঠিক আছে, তো যাই হোক, তো এই গাছ কিন্তু স্বার্থপর না, তারা নিজেও নিজের জন্য খাবার বানায়, আবার কি আমাদেরকেও খাবার দেয়। তো গাছ যেহেতু এই কাজটা করে, এই মহান দায়িত্বটার জন্য তাদের শরীরে একটা স্পেশাল জিনিস, সেটা কি? প্লাস্টিক। আমাদের ওটা প্রয়োজন হয় না, ওই খাবার বানানোর প্রয়োজন হয় না, যেই কারণে আমাদের কোনো কি নেই বলো? প্লাস্টিক নেই। এখন আসি এই যে বললাম প্রাণী কোষে কি থাকে বলো তো? কি থাকে? প্রাণী সেন্ট্রিওল কোষে থাকে, সেন্ট্রিওল লাইসোজোম থাকে, থাকে। মাইক্রোভিলাই থাকে, সঞ্চিত কতক গ্লাইকোজেন আচ্ছা, থাকে। অনেক কিছু থাকে, কিন্তু যেই জিনিসটা স্পেশালি থাকে সেটা কি? সেন্ট্রিওল। আচ্ছা, আর উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকে নাকি থাকে না? উদ্ভিদ থাকে কোষে না। সেন্ট্রিওল থাকে না। এখন চিন্তা করো যে সেন্ট্রিওল জিনিসটা কি। আমরা যখন সেন্ট্রিওল পড়বো ইন ফিউচার, তখন আমরা দেখব যে সেন্ট্রিওল জিনিসটা এরকম ছোট ছোট টোটাল 27টা লাঠি দিয়ে বানানো। কতগুলো লাঠি? কতগুলো লাঠি বলো তো? 28টা। 27টা লাঠি ঠিক না, 27টা। ছোট ছোট নল। এরকম 3টা নল একসাথে থাকে। কয়টা নল? 3টা নল। ঠিক তার পাশে আরো 3টা নল একসাথে থাকে। এইভাবে টোটাল 27টা নল মিলে এইরকম একটা অঙ্গাণু তৈরি করে। এরকম কতগুলো নল?
বলো তো কতগুলো নল? এরকম টোটাল এই তিনটা তিনটা করে টোটাল 9টা টিম। তাহলে এরকম যদি টোটাল 9টা টিম হয় তাহলে নল কয়টা আছে? একটা টিমে 3 জন, তাহলে টোটাল 9টা টিম। তাহলে এই 9টা টিমের টোটাল নল কয়টা আছে? 27টা। 27টা। এই নলগুলোর প্রত্যেকটাকে বলা হয় মাইক্রোটিউবিউল। নাম শুনছো? জি ভাইয়া আসছে তো ভাইয়া। মাইক্রোটিউবিউল। এদেরকে বলা হয় কোষ কঙ্কাল। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ফিলামেন্ট। তো এই মাইক্রোটিউবিউলের একটা অন্যতম কাজ হচ্ছে সেন্ট্রিওল গঠন করা। মাইক্রোটিউবিউলের অন্যতম কাজটা কি বলতো? সেন্ট্রিওল গঠন করা। তাহলে দেখো, এখন এই মাইক্রোটিউবিউল গুলো যদি উদ্ভিদ কোষে এভাবে স্ক্যাটার্ডলি থাকে, জাস্ট ছড়ানো ছেটানো, এক জায়গায় নাই, ইউনাইটেড না। তোমরা ওই গল্পটা নিশ্চয়ই শুনছো বা নিশ্চয়ই ওই স্টোরি রাইটিং এর ক্ষেত্রে দেখছো যে আমরা একতাই শক্তি, এরকম একটা গল্প আছে যে বাবা কি করলো, একটা লাঠি তার ছেলেকে দিল, ওই একটা লাঠি সহজে ভেঙে ফেললো, কিন্তু যখন কয়েকটা লাঠি একসাথে বেঁধে একটা বান্ডল তৈরি করে দিল তখন এটাকে বাঁধা গেল না। তো ব্যাপারটা ওইরকম যে প্রাণী কোষে এগুলো একসাথে থাকে, ইউনাইটেড। প্রাণী কোষে এই টিউব গুলো, মাইক্রোটিউবিউল গুলো কেমন থাকে বলো? ইউনাইটেড, একসাথে এভাবে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, 27টা 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 করে গুচ্ছ আকারে থাকে। আবার উদ্ভিদ কোষে সেগুলো কি থাকে? প্রাণী কোষে যে সবাই গুচ্ছ আকারে থাকে তা না, এভাবে সিঙ্গেল সিঙ্গেলও থাকে, আবার গুচ্ছ আকারেও থাকে। আর উদ্ভিদ কোষে কোনো গুচ্ছ থাকে না, উদ্ভিদ কোষে শুধু কি থাকে? সিঙ্গেল ভাবে থাকে। তাহলে এবার বলো তো, এই যে সেন্ট্রিওল থাকা বা না থাকা, এই সেন্ট্রিওলটা আসলে মূল জিনিস না, মূল জিনিস কি? মাইক্রোটিউবিউল। মূল জিনিসটা কি বলতো? মাইক্রোটিউবিউল। তাহলে দেখো, এই যে প্রাণী কোষে কেন আসলে সেন্ট্রিওলটা আছে? কারণ এখানে মাইক্রোটিউবিউল গুলো কি করছে? একসাথে হয়েছে। যার কারণে এখানে ওই ওই গ্রুপটাকে আমরা আর আলাদা করে মাইক্রোটিউবিউল বলতে পারছি না, ওটাকে আমরা কি বলছি? সেন্ট্রিওল। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? টিউবিল গুলা এগুলা কি সবসময় সমান্তরালই থাকে? হ্যাঁ, এগুলো সবসময় সমান্তরালই থাকে, এবং আমি এটার একটা 3D ছবি তোমাদের দিয়ে দিব, আজকেই গ্রুপে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবা। ওকে, আচ্ছা এইভাবে ভাইয়া, সেন্ট্রিওলের কাজগুলো যদি একটু বলতেন। সেন্ট্রিওলের কাজ, একটা ওয়ার্ড আমরা 2 দিন পরে পড়বো, 2 দিন না, বেশ কয়েকদিন লাগবে, অ্যাটলিস্ট 5-6টা লেকচার পরে আমরা জানবো। তাও আজকে একটা শর্টকাট কথা বলে দিই, যে সুতা তৈরি করা। সেন্ট্রিওলের কাজ কি তৈরি করা বলো? সুতা তৈরা। একটা ওয়ার্ড তা বলে আমাদের দিই। দেহে সুতা দিয়ে হবে কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেহে সুতা দিয়ে হবে কি? এখন এই সুতাটা হচ্ছে, আচ্ছা আমি একটা গল্প বলি। গল্পটা কি, একটা কথা শুনছো কিনা যে কান টানলে কি হয়? কথা আসে। মাথা আসে। তাহলে আমরা এখানে কান মনে রাখবো সুতা। কানটা কি? সুতা। এখন তুমি সুতার মতো চিন্তা করবা যে আমাদের শরীরে কি কি আছে। এক, দেখো যে আমাদের বিভিন্ন ধরনের লেজের মতো জিনিস, লেজের মতো যা কিছু, যেমন হচ্ছে তুমি যদি দেখো সিলিয়া। সিলিয়া নাম শুনছো কখনো? জি ভাইয়া, শুনছিলাম। সিলিয়া কোথায় থাকে? আমাদের শ্বাসনালীতে থাকে। কোথায় থাকে? কোথায় থাকে? শ্বাসনালীতে। শ্বাসনালীতে, শ্বাসনালীতে। শ্বাসনালীতে অনেকগুলো ঝাড়ু এইভাবে সব সময় দুলতে থাকে, যেন বাইরে থেকে যে ধুলাবালি গুলো যায় সেগুলো ওই ঝাড়ুটাতে আটকায় গিয়ে বাইরে আবার দলা পাকায়। ওই যে আমরা যেটাকে শ্লেষা বলি ভালো শুদ্ধ ভাষায়, আর অশুদ্ধ ভাষায় বললে সর্দি। তো এই সর্দিটা বের করে দেয়, ঠিক আছে, ধুলাবালি গুলোতে আটকায়। তো এই সিলিয়া গুলো সবসময় এইভাবে মুভ করে। তো এই সিলিয়া গুলো দেখতে লেজের মতো, কিন্তু লেজের সাথে এর পার্থক্য হচ্ছে এটা শুধু এক ডিরেকশনে মুভ করে, এভাবে শুধু হয় ডানে বামে উপর নিচে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর মুভ করে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখছো, সেটার নাম হচ্ছে ফ্লাজেলা। কি নাম? এই নামটা শুনছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার লেজ, ব্যাকটেরিয়ার দেহে থাকা লেজের মতো জিনিস যেগুলো দিয়ে তারা সাঁতার কাটে, ঠিক আছে। সিলিয়াও এরকম সুতার মতো, ফ্লাজেলাও এরকম সুতার মতো। আচ্ছা, এখন আসো আর কি আছে। আমাদের স্পার্ম, যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ ম্যাক্সিমামের ক্ষেত্রেই এই স্পার্ম বা শুক্রাণুর শেষে এরকম একটা লেজ আছে। কি আছে? এরকম একটা
লেজ আছে। লেজ আছে। তাহলে এই শুক্রাণুর লেজ এটা একটা সুতার মতো জিনিস। আর কি আছে? তোমরা কোষ বিভাজন পড়েছো সবাই? কোষ বিভাজন পড়েছো? হ্যালো হ্যালো। জি ভাইয়া। কোষ বিভাজনের প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশায় আমাদের যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায় এবং সেখানে এইরকম কিছু সুতার মতো জিনিস তৈরি হয়। এই সুতার মতো জিনিসটার নাম কি? একত্রে এটাকে কি বলা হয়? এই জিনিসটাকে কি বলো? স্পিন্ডল স্পিন্ডল তন্ত্র। স্পিন্ডল যন্ত্র। পুরোটাকে কি বলা হয়? পুরোটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর প্রত্যেকটা তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু। কি বলা হয়? এই স্পিন্ডল তন্তু। পুরোটা হচ্ছে যন্ত্র আর প্রত্যেকটাকে আমরা বলবো তন্তু। তাহলে এই স্পিন্ডল যন্ত্র নাকি তন্তু কোনটা এই সেন্ট্রিওল তৈরি করবে? আমি বলছি সেন্ট্রিওলের মেইন কাজ কি? কান কি বলো তো এখানে? সুতা। কান তাহলে হচ্ছে তন্তু তৈরি সুতা। করবে। তাহলে কি সে কি স্পিন্ডল যন্ত্রটা তৈরি করবে না স্পিন্ডল তন্তু তৈরি করবে বলো? তন্তু সুতা। তৈরি করবে। তন্তু তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো এই সুতা আমাদের দেহে কি কাজ করে? কে জিজ্ঞেস করছো? যে জিজ্ঞেস আমি করছো সে করছিলাম, আমাকে পায়ে বলো। গেছে, হ্যাঁ। যে তাহলে এখন জি ভাইয়া। সুতাটাকে আস্তে আস্তে টান দাও, কি বের হচ্ছে? প্রথম কথা মাথা সিলিয়া বের তৈরি হচ্ছে। করা। সিলিয়া তৈরি করা। দ্বিতীয় কথা কি তৈরি করা? ফ্লাজেলা তৈরি করা। 3 নাম্বার কথা কি তৈরি করা? শুক্রাণুর লেজ তৈরি করা। 4 নাম্বার কথা কি তৈরি করা? মাকু তন্তু বা স্পিন্ডল তন্তু তৈরি করা। আমার কথা কি ক্লিয়ার? এই 4টা জিনিস কিসের মতো দেখতে? সুতার মতো দেখতে। তাহলে এই 4টা জিনিস তৈরি করা কার কাজ? বলো। এগুলো তৈরি করা কার কাজ? সেন্ট্রিওলের কাজ। সেন্ট্রিওলের কাজ। তাহলে যে সেন্ট্রিওলের কাজ জানতে চেয়েছিলে, পারবা? কে জানতে চেয়েছিলে? জি ভাইয়া। হ্যাঁ, আমি বলো সুরা। বলো। সেন্ট্রিওলের কাজ কি? শুক্রাণুর লেজ গঠন করবে, সিলিয়া তৈরি করবে, ফ্লাজেলা তৈরি করবে, আর হচ্ছে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা তৈরি করবে। স্পিন্ডল যন্ত্রটা এখানে আনাও যাবে না, কারণ আচ্ছা, স্পিন্ডল যন্ত্র তৈরি করা আবার মাইক্রোটিবিলের কাজ। স্পিন্ডল না স্যার, যন্ত্র, আমি বললাম যে স্পিন্ডল হ্যাঁ বুঝতে যন্ত্রের পারছি, তন্তুগুলা, হ্যাঁ। বুঝতে পারছি, কিন্তু এই ওয়ার্ডটা এখানে আনাও যাবে না। কেন? কারণ পরীক্ষার হলে গিয়ে মনে হবে চেনা চেনা লাগে, তবু অচেনা। স্পিন্ডল যন্ত্র নাকি স্পিন্ডল তন্তু, কনফিউজড। তো যার কারণে ওই ওয়ার্ডটা এখানে কি করা যাবে না, আনাও যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে সেন্ট্রিওল কেন শুধু প্রাণীতে থাকে। কারণ প্রাণীতে মাইক্রোটিবিল গুলো কিভাবে থাকে? আলাদা আলাদা থাকে না একসাথে থাকে বান্ডল করে? বলো। বান্ডেল করে একসাথে থাকে। থাকে, বান্ডল করে থাকে। তো যার কারণে এখানে আমাদের সেন্ট্রিওল তৈরি হয়, কিন্তু উদ্ভিদের দেহে এরকম একসাথে থাকে না, আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল। তো ওই জন্য ওখানে শুধু মাইক্রোটিবিল পাওয়া যায়, কোনো সেন্ট্রিওল পাওয়া যায় না। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া। এছাড়া সবাই শিওর? জি ভাইয়া, হ্যাঁ, শিওর তো। আচ্ছা আমি যদি বলি ভুল? কি হইতেই হবে? পারে ভাইয়া, অসুবিধা, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমরা কনফিডেন্টলি একটা ভুল উত্তর দিলা, কারণ আমি এভাবেই প্যাচে ফেলছি তোমাদেরকে। আমি কোশ্চেনটা করার সময় বলছে মানব দেহে, আমি কিন্তু বলি নাই মানব কোষে। আমাদের দেহটা 100 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত, 100 ট্রিলিয়ন বা তারও বেশি। ঠিক আছে? তো আমাদের একটা কোষে থাকে 46 জোড়া। ঠিক আছে, সরি 23 জোড়া, 46টা। তাহলে 100 ট্রিলিয়নে কত থাকবে? এটাকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। যাই হোক, এটা একটা ট্র্যাপিং কোশ্চেন ছিল, যে তোমাদেরকে ট্র্যাপ করার জন্য এটা এমনি বললাম। তো আমাদেরকে পড়াশোনাটা আসলে এইভাবে বুঝে পড়তে হবে, যে আসলে কোন জিনিসটা কেন থাকে, কি জন্য থাকে, ওখানেই কেন থাকা লাগতেছে, অন্য কোথাও কেন না। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এগুলো যখন আমরা বুঝবো তখন আমাদের জন্য পড়াশোনাটা অনেক ইজি হবে। ঠিক আছে? তো তোমাদেরকে আজকে পড়ানোটা আমার কোনোভাবেই উদ্দেশ্য ছিল না, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারপরও পড়াই ফেললাম, অনেক অল্প কিছুই পড়াইছি।
তো যাই হোক, এখন এই যে আমরা পড়াশোনা করব সামনের দিনগুলোতে, আমরা আসলে কিভাবে পড়বো তোমাদেরকে এই জিনিসগুলো একটু বলে দিই। আমার এখানে কিছু রুলস আছে। রুলস কি? আমাদের ক্লাস 9টা টাইম দেওয়া আছে, তাই না? 9টা। তো এই 9টার দিকে আমাদের ক্লাস এক্সাক্ট শুরু হবে না, 9টার দিকে শুরু হবে আমাদের একটা কুইজ। 9টার দিকে কি শুরু হবে? কুইজ। কুইজ শুরু হবে। তো এই কুইজটা হবে 10 মার্কস অথবা 15 মার্কস। তুমি আগের দিন যে ক্লাসটা করবা সেটার উপর একটা ছোট্ট কুইজ। এই কুইজটার সময় দেওয়া থাকবে 5 থেকে 7 মিনিট। এই সময়ের মাঝে তোমাকে কুইজটা দিতে হবে। কিভাবে দিবা সেটা আমি তোমাদের একটু পরে দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা। আর এই যে 9টার দিকে তাহলে কোশ্চেন দিব, তোমরা কুইজটা দিয়ে দিবা। আমরা ক্লাস শুরু করব 9টা 15-তে। 9টা 15 থেকে 10টা 30 এই সময়ের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। তো এই গেল হচ্ছে আমাদের ক্লাসের সময়সূচি। এখন আসি যে এই যে প্রতিদিন কুইজ হবে, এই কুইজই কি শেষ? না। তোমাদের যখন একটা চ্যাপ্টার অর্ধেকটা মানে চ্যাপ্টার ওয়াইজ, আমরা যেই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বোটানির একটা জায়ান্ট চ্যাপ্টার, খুবই বড় একটা চ্যাপ্টার, অর্থাৎ কোষ এবং কোষের গঠন, সবচেয়ে বড় চ্যাপ্টার আর কি বোটানি বইয়ের। তো ওই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো ওটাতে কিছুদিন টাইম লাগবে, সো ওটা শেষ করে পরীক্ষা নেওয়াটা বোকামি। তো আমরা এরকম যখন 5-6টা লেকচার হয়ে যাবে তখন আবার একটা মেগা এক্সাম নিব, ঠিক আছে? এই 5-6টার উপরে একটা রিটেন এবং এমসিকিউ এর একটা এক্সাম হবে। এভাবে এক্সামটা রেগুলার থাকবে। তার সাথে তোমাদের যেটা ক্লাস হবে, ক্লাস নোট আমি এখানে তৈরি করে দিব, ঠিক আছে? আমি যা লিখবো তোমরা কালকে থেকে একটা নতুন খাতা বানাবা। এই খাতাটা শুধু বায়োলজি খাতা, বায়োলজি প্রাইভেটের খাতা। আমি যেটুকু লিখে দিব সেটা সুন্দর করে নোট করে ওখানে রাখবা, ঠিক আছে? এবং আমি তোমাকে এটা গ্যারেন্টি দিব, আজকের ভিডিওটা রেকর্ডেড আছে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি যে ওই নোটটা আমি পড়াই দিব, প্লাস তোমাকে আমি দাগানো বই দিয়ে দিব, দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তো এই নোট তুমি রিডিং পড়বা। এই পিডিএফ এর দাগানো লাইনগুলো অ্যাকচুয়ালি এই লাইনগুলোকে সুন্দর করে সাজায় আমি এই নোটটা করে দিব। তো তারপরও তোমরা পিডিএফটা, দাগানো পিডিএফটা একবার রিডিং পড়বা। এই দুইটা যদি পড়তে পারো তাহলে তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন 100% ডান। আচ্ছা, 100% ডিরেক্ট দেওয়া যায় না, 99.99% ডান। কিছুটা অনিশ্চয়তা থাকে। তো যাই হোক, এইটুকু গ্যারান্টি আমি দিব, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ কি হবে বলো তো? যেদিন যেই ক্লাসটা নিব সেটা ইনস্ট্যান্ট কি করতে হবে? নোট করতে হবে, নাম্বার 1। দ্বিতীয় কথা কি, আমি যেই পিডিএফটা দিব সেখান থেকে আমি নোটটা যখন করে দিব ফুল, শেষের দিকে আমি ওটার একটা, এই ভিডিওগুলো যখন গ্রুপে দিব তখন সাথে আমি পিডিএফটা দিয়ে দিব। তখন তোমরা কি করবা বলো? যখন পুরো নোটটা একবার পড়া হয়ে যাবে তখন কি করবা? বইয়ে সেগুলো দাগাই নিবা। এবং যখন বইয়ে এটা দাগাবা তখন যে কোনো এক কালারের হাইলাইটার দিয়ে এটা দাগাবা, যেন এটুকু বুঝতে পারো যে এটা আমার দাগায় দেওয়া। ওকে, তাহলে এই হচ্ছে তোমরা কিভাবে পড়বা। তোমাদের এইচএসসি অ্যাডমিশন দুইটাই কভার হবে, বায়োলজি এইটুকু দায়িত্ব আমি নিব। ওকে, তাহলে এই গেল হচ্ছে ক্লাস এবং ক্লাসে নোট করার প্রক্রিয়া। এখন আসি হচ্ছে আমাদের ক্লাস টাইম কখন। তোমাদের একটা টাইম আমি প্রস্তাব করেছি, এই টাইমটাতে কারো কোনো আপত্তি আছে একটু জানো? টাইমটা স্যার আরেকবার বলেন। টাইমটা হচ্ছে শনি সোম বুধ 9টা, 9টা থেকে এক্সাম, 9টা 15 থেকে ক্লাস। না, নাই। শনি কোনো সোম আপত্তি বুধ। নাই। আচ্ছা, তাহলে এই শনি সোম বুধ এই 3 দিন 9টা থেকে ক্লাস। আর তোমাদের এর মধ্যে 3 দিন করে ক্লাস হবে, টোটাল এক মাসে সম্ভবত 12টা, কখনো কখনো কম হয় একটু, কখনো কখনো বেশি হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমার 12 ক্লাসে 1 মাস, সেক্ষেত্রে আমার মান্থলি পেমেন্ট হচ্ছে 1015 টাকা। এটা সবার জন্যই, যারা 24 ছিল, যারা 25 ব্যাচ, তোমরা 26 ব্যাচ, সবার জন্যই সেম 1015 টাকা। এটা বিকাশে পে করতে হবে। এই হচ্ছে ওভারঅল রুলস। এখন আসি তোমাকে ক্লাসে। হ্যাঁ, বুঝি নেই। কুইজের প্রসেসটা বলতে চাইলেন যে? হ্যাঁ, ওইটা আমি দেখাই দিব, ওটা স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাই দিব যে কুইজ কিভাবে দিবা। ওকে,
আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পড়ানোর পদ্ধতি। আর ক্লাস তো হবে গুগল মিটে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। আমি দেখাই দিচ্ছি যে রেকর্ডেড গুলো তোমরা কিভাবে পাবা। আর এই বাদে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আসল জিনিস বলা হয়নি, ভুলে গেছি কথায় কথায়, যে আমরা আসলে কোন বই ফলো করব। বুক, কোন বই ফলো করব, এটা একটু লিখে নাও। তোমরা কি বই কিনেছো? হ্যাঁ ভাইয়া কিনছি তো। কিনছি। বোটানি হচ্ছে আবুল হাসান স্যারের, আর হচ্ছে জুলজি হচ্ছে আপনার কাজী আজমলের। আচ্ছা, গাজী আজমল স্যার। সবাই কি এই দুইটা রাইটারের বই কিনছো? হ্যাঁ ভাইয়া। কেউ কি অন্য রাইটারের বই কিনছো? না। আচ্ছা, তাহলে এই যেই দুইটা রাইটারের বই বললো, এই দুইটা রাইটারের বই আমাদেরকে পড়তে হবে। এক নাম্বার বোটানি। বোটানির জন্য আমরা কার বই ফলো করব? আবুল আবুল হাসান হাসান স্যার। স্যার। এটাকে বলা হয় বোটানির বাইবেল, মানে আমাদের বাংলাদেশের জন্য, বাইরের জন্য না। আর জুলজির জন্য হচ্ছে গাজী আজমল। জুলজি এর জন্য হচ্ছে আমরা পড়ব গাজী আজমল স্যার। আজমল স্যারের বই। তো এই বই গেল, এর সাথে তোমরা সহযোগী হিসেবে কি কিনতে পারো। এখন আমি বলবো যে সহযোগী হিসেবে তোমরা এখনই নতুন কিছু কেনার দরকার নাই। পুরাতন বইয়ের দোকান পাবা। পুরাতন বইয়ের দোকানে গিয়ে এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে আর কিছুদিন পরে, এটা এখনই কেনার দরকার নাই। তারা কি করবে, তাদের যে টেস্ট পেপার গুলো আছে, টেস্ট পেপার তারা টেস্ট পরীক্ষার পরেই কিনছে, তো সেই টেস্ট পেপার গুলো বিক্রি করে দিবে, পুরাতন টেস্ট পেপার গুলো। তো যারা 24-এ এবার পরীক্ষা দিচ্ছে, যে কোনো একটা রাইটারের একটা কি কালেক্ট করবা বলো? টেস্ট পেপার কালেক্ট করবা, ঠিক আছে? পাবলিকেশনসের না রাইটারের? মানে পাবলিকেশন। পাবলিকেশন, গাইডের তো আর রাইটার হয় না, পাবলিকেশন আর কি। তো যে কোনো একটা পাবলিকেশন, সেটা লেকচার হতে পারে, পাঞ্জেরি হতে পারে, যে কোনো, যেটা তোমার আচ্ছা পছন্দ। 23-এ যারা এক্সাম দিচ্ছে ওটা কি হবে না? বুঝি নাই, আরেকবার বলো। 23-এ যারা এইচএসসি এক্সাম হ্যাঁ দিচ্ছে হ্যাঁ ওদের হ্যাঁ, টেস্ট ওটাও পেপার। হবে। ওখানে 24-এর বোর্ড কোশ্চেন গুলো পাবা না, এটাই আর কি, ঠিক আছে? 24-এর কিন্তু তোমাদের জন্য আবার 24-এর বোর্ড কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, 24-এরটা এখনই পাবা না, 24-এরটা পাবা 25-এর সময়, নতুন যেগুলো আসবে সেগুলোতে। আচ্ছা, যাই হোক, তোমাদের ওগুলা বোর্ড বইয়ে দেওয়া থাকবে, ওগুলো 23-এরটাও চলবে, সমস্যা নাই, ঠিক আছে? টেস্ট পেপারটা কেন কিনবা? টেস্ট পেপারটা কিনবা সিকিউ প্র্যাকটিস করার জন্য, সৃজনশীল গুলো প্র্যাকটিস করার জন্য, দেখার জন্য। আর আমি যেটা বললাম, আমার নোট পড়লেই আর কোনো গাইড লাগবে না। তোমার গাইডে ওই সৃজনশীল ভাবে দেওয়া থাকে না, মানে দেওয়া থাকে, কিন্তু তার থেকে তোমার এই টেস্ট পেপারটা কেনাই ভালো। এই গেল হচ্ছে আমরা কি কি ম্যাটেরিয়ালস ফলো করব। এর পাশাপাশি কেউ যদি এক্সট্রা পড়তে চাও, আরো অনেক অনেক বই আছে। তোমরা রেটিনার ডাইজেস্ট সংগ্রহ করতে পারো, তারপরে জয়কলির বিচিত্রা সিরিজ আছে, বায়োলজি বিচিত্রা, বিভিন্ন বিচিত্রা, পদার্থ বিচিত্রা। তো ওগুলো যে কোনো একটা কালেকশন করতে পারো, কালেকশনে রাখতে পারো আর কি, অ্যাটলিস্ট দেখার জন্য। এমসিকিউ গুলো ওখানে থাকে অ্যাডমিশন রিলেটেড। তাহলে তোমার অ্যাটলিস্ট জানা হবে যে আসলে কোন জিনিসটা আমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, শুধু একাডেমিক না, অ্যাডমিশন সহ। আর আরেকটা ব্যাপার বলি, আমাদের পরীক্ষা কি আমাদের বন্ধু না শত্রু, কি মনে হয়? বন্ধু স্যার। সত্যি পরীক্ষা হচ্ছে আমাদের শত্রু, যতই বলো বন্ধু, কিন্তু আসলেই সে সত্যই আমাদের তো। কি? শত্রু, ঠিক আছে? তো এই পরীক্ষা আমাদের বড় শত্রু, এবং পরীক্ষা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, ঠিক আছে? তোমরা শুনবা যে এই যারা এইচএসসি দিল, তারা অ্যাডমিশন ভর্তি যুদ্ধ নামে একটা ওয়ার্ড খুব প্রচলিত, তাই না? তো যুদ্ধ, আসলে এটাকে যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে। তাহলে বলো তো, এই যুদ্ধে তোমার শত্রুকে, এইটা থেকে তোমাদের আমি দেখবো যে তোমাদের মানসিকতা কেমন, তোমরা আসলে ফ্রেন্ডের প্রতি কেমন ফ্রেন্ডলি। বলো, এই যুদ্ধে তোমাদের শত্রুকে? কি কনফিউজ টিচাররা স্যার। না না, টিচাররা যারা গার্ড দেয় তারা। কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার। আর কেউ? আচ্ছা, তোমরা কিন্তু কথা বলবা, কথা বলাটা নিজের খুব কমন জরুরি। সেন্স সবচেয়ে বড় শত্রু। কে সবচেয়ে বড় শত্রু, কে? নিজের কমন সেন্সটা পরীক্ষার সময় কাজে লাগে না। আচ্ছা, ঠিক আছে, না এটাও না। আচ্ছা, বলে দিই, পরীক্ষায় তোমার শত্রু হচ্ছে তোমার কোশ্চেন পেপার। তোমার যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমার শত্রু। তুমি যদি তাদেরকে ঠিকভাবে
তাদের থেকে নিজেকে ডিফেন্ড করতে পারো, তাহলেই তুমি ভালো করবা। আর যদি ডিফেন্ড করতে না পারো, হেরে যাও, তাহলে তুমি হেরে যাবা। ঠিক আছে? তাহলে এই যে শত্রুটা, আমি কেন তোমাদের এই জিনিসগুলো কিনতে বললাম, বিচিত্রা বা এগুলো কিনতে বলার পেছনে কারণটা হচ্ছে যে পরীক্ষার যতগুলো কোশ্চিন আসবে তারা তোমার শত্রু, তারা তোমার এই যুদ্ধক্ষেত্রের এখান থেকে বিভিন্ন জায়গায় লুকায় আছে। মানে যুদ্ধক্ষেত্র বলতে বইটা, এই বইয়ের বিভিন্ন জায়গায় তারা লুকায় আছে। তো এই লুকায় থেকে এই জায়গা থেকে একটা কোশ্চেন চলে আসলো, অথচ তুমি এটা পড়ো নাই, পরীক্ষায় ভুল করে ফেলবা। আবার এই কোণা থেকে একটা কোশ্চেন চলে আসলো, তুমি এটা পড়ো নাই, তাহলে কি করবে? ভুল করে ফেলবা। তাহলে এই যে শত্রুগুলো কোথায় আছে, যে কোনো যুদ্ধের ময়দানে জিততে গেলে আগে দেখবা যে কি করে, একটা ম্যাপ নিয়ে বসে না? দেখছো কখনো যুদ্ধের মুভি টুভি দেখলে বুঝবা। দেখছো? জি ভাইয়া। তাহলে দেখবা যে আগে একটা ম্যাপ নিয়ে বসে, ম্যাপ নিয়ে বসে দেখে যে শত্রুরা কোন দিক থেকে আক্রমণ করবে, কোন দিক থেকে আসবে, আমার যে থ্রেটটা, আমার যে আঘাত পাওয়ার যে আশঙ্কাটা, এটা কোন দিক থেকে বেশি, এইগুলো সবকিছু বিবেচনা করে সেই দিক অনুযায়ী তারা প্রিপারেশনটা নেয়। যেহেতু আমরা বলে ফেলছি যে পরীক্ষার ক্ষেত্রটা আমাদের যুদ্ধক্ষেত্র, তাহলে এখানে আমাদের শত্রু হচ্ছে কোশ্চিন, আর ক্ষেত্রটা পুরোটাই হচ্ছে বইগুলো। তাহলে বইয়ের কোন জায়গা থেকে কোশ্চিনটা আসছে, কোন জিনিসটা আসছে পরীক্ষায়, সেটা যদি না জানো, শত্রু কোন দিক থেকে আঘাত করতে পারে সেটা যদি না জানো, তুমি কি পরীক্ষাটা বা এই যুদ্ধে কি জয়ী হতে পারবা? বলতো, সম্ভব? না। সম্ভব না। ঠিক আছে? সো তোমাকে আগে জানতে হবে যে কোথা থেকে আসতে হবে, মানে আসতেছে কোশ্চেন গুলো। ঠিক আছে? এইটা জানার জন্য তোমাকে ওই বইগুলো একটু এভাবে উল্টায় টুলটায় দেখতে হবে। রোবটের মতো আবার এমনি সামনে নিয়ে আবার সরাই নিলে হবে না, একদিন খুললাম বাকি 10 দিন নাই, এরকম করলে হবে না। আমরা রেগুলার যেটুকু পড়বো এই অংশটা একটু দেখবো যে এখান থেকে কি টাইপের সিকিউ আসতেছে, কি টাইপের এমসিকিউ আসতেছে, এগুলো একটু দেখবো যে কোন জায়গাটা থেকে আসতেছে। তাহলে আমাদের বোঝা হয়ে যাবে যে আসলে আমাদের শত্রুটা কোথা থেকে আসবে। আমরা যদি এইটা বুঝে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য পরীক্ষায় ভালো কিছু করা খুবই ইজি হবে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের প্রিপারেশন ম্যাটেরিয়ালস, যে আমরা কিভাবে পড়বো। তাহলে প্রথম কথা হচ্ছে আমার নোটটা পড়া। প্রথম কথা কি? নোটটা পড়া। এই নোটটা মূল বইয়ের বাইরে একটা লাইন না, আমি এটুকু গ্যারান্টি দিব, মূল বইয়ের বাইরে একটা লাইনও না। সো নোটটা পড়া মানে মূল বই পড়া, কিন্তু মূল বইয়ের লাইনগুলো একটু এলোমেলো থাকে, সেগুলোকে আমি গুছাই দিই। ঠিক আছে? সব লাইন তো আর মূল বইয়ের লাগে না, তো যেই লাইনগুলো লাগে সেগুলোকে আমি এক জায়গায় করে একটা সুন্দর নোট করে দিই। তো প্রথম কথা হচ্ছে নোটটা পড়তে হবে, এটা প্রথম শর্ত। এটা মূল বইয়ের ব্যতিক্রম না, বা মূল বইয়ের বাইরে কিছু না, মূল বইয়ের কিছু অংশ। ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি কিছু বাদ চলে যায়, দ্বিতীয়তে আমরা কি পড়বো বলো? দ্বিতীয় স্টেপে আমরা কি পড়বো বলো? পিডিএফ পড়বো বইয়ের মূল বইয়ের দাগানো লাইন। তোমরা পিডিএফ পড়তে যাও না, তোমরা মূল বই পড়বা, তোমরা তো বই কিনবা, তাই না? আমি তোমাদের পিডিএফ দিব, তোমরা সেখান থেকে দাগায় নিয়ে পড়বা। দ্বিতীয় কাজ। তৃতীয় কাজটা কি? তৃতীয় কাজ হচ্ছে তোমাকে আহ দেখতে হবে যে এখানে কোন জায়গাটা থেকে কোশ্চেন আসছে। তুমি পড়া শেষ করলা, এরপরে তুমি দেখবা যে কোন জায়গাটা থেকে কোশ্চেন আসছে। যদি এই কয়েকটা জিনিস তোমরা ভালোভাবে করতে পারো, এই কয়েকটা স্টেপ ফলো করতে পারো, তোমাদের পরীক্ষার হলে কেউ পরাজিত করতে পারবে না। ওকে? বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া। আশা করি এটুকু বুঝতে পারছো। আর এখন আরেকটা কোশ্চেন অনেকের মনে, যে ভাইয়া আমরা কি দেরি করে ফেললাম? বাকি আমাদের ফ্রেন্ডরা তো আগেই শুরু করে ফেলছে, আমরা কি দেরি করে ফেললাম? আসলে ব্যাপারটা কি, যে ব্যাপারটা হচ্ছে যে দেরি করা বা আগে আগে শুরু করা, আগে শুরু করলেই যে সবকিছু হয়ে যায় এমনটা কিন্তু না। তোমরা যেখান থেকে শুরু করছো সেখান থেকে রেগুলার থাকো, এই কথাটা আমার একটু মাথায় রাখো। এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। একটা হচ্ছে রেগুলারিটি, বা একটা ধারাবাহিকতা। তুমি আজকে পড়লা আবার পড়লা না, পড়াগুলো হচ্ছে এক একটা এরকম বোঝার মতো, এক একটা বান্ডেলের মতো। যখন তুমি একদিন পড়বা, এই বান্ডেলটা তোমার মাথায় আসলো, তুমি খুব সহজে উঠায় নিলা, আবার এটা রেখে দিলা, আবার দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় বান্ডেলটা মাথায় নিলা। কিন্তু তুমি যদি মাঝখানে ধরো 1 মাস পড়লা না, তাহলে এরকম কতগুলো বান্ডেল জমে যাবে মাথায়? কতগুলো? 30টা সাপোজ।
1 মাস বলছি, তাহলে 30টা। আচ্ছা 12টা, ধরে নিলাম 12টা, ঠিক আছে? মানে আমাদের ইয়া অনুযায়ী, ডেট অনুযায়ী 12টা বোঝা তোমার মাথায় চাপে গেল। তো একটা বোঝা ওঠানো সহজ না 12টা বোঝা ওঠানো? একটা। একটা বোঝা। তাই মনে রাখবা যে প্রত্যেক দিনের পড়াটা প্রতিদিন করবা, পরের দিনের পরীক্ষাটা অবশ্যই দিবা। পরীক্ষা আমরা অনেক ভয় পাই। কেন ভয় পাই? কারণটা হচ্ছে আমরা পরীক্ষা দেই মাত্র বছরে একটা, ওই যে ইয়ার ফাইনাল পরীক্ষা দেই। তার আগে কলেজে যায় অনেকগুলো, যারা প্রাইভেট কলেজে পড়বা, তোমরা তো সরকারিতে, তোমাদের অত বেশি পরীক্ষা থাকবে না। প্রাইভেট কলেজগুলোতে অনেক সিটি টিটি হাবি জাবি অনেক কিছু থাকে। তো তোমাদের আবার সৈয়দপুর টেকনিক্যালে আরো চাপ থাকে, অনেক বেশি চাপ থাকে। বিগত বছরগুলোতে তোমাদের 24 ব্যাচে অনেকেই আছে, অনেকে বলতে অনেকেই। আর 25 ব্যাচে প্রায় কতজন, 18 থেকে 20 জনের মতো, এটা আমার জানা মতে। গুনলে আরো পাওয়া যাবে, মানে 25 ব্যাচে এটা। আর তোমাদের ব্যাচেও এরকম বেশ কয়েকজন আছে ওই ব্যাচে। তো তোমাদের কলেজ নিয়ে একটা মোটামুটি আইডিয়া আছে যে কি টাইপের কোশ্চিন দেয়। তো সেই অনুযায়ী এটুকু কনফিডেন্স বা এটুকু আস্থা রাখতে পারো যে তোমরা এখানে, এখান থেকে পড়ে ইনশাল্লাহ ব্যর্থ হবা না। ঠিক আছে? তো শর্ত হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। এখন বলো তোমাদের কারো কিছু জানার আছে কিনা? আমার আজকের ওরিয়েন্টেশনটুকু এই পর্যন্তই। কারো কোনো কিছু জানার আছে কি? কোনো কোশ্চিন, যে কোনো কোশ্চিন, এই না এইচএসসি আপু। লাইফ রুটিন মেইনটেইন করা, মানে করা বা সবকিছু নিয়ে কোনো কোশ্চিন? আচ্ছা ভাইয়া আমাদের আচ্ছা, বই শেষ হইতে মানে একেবারে রিভাইজ কি পরে দেওয়া যায়? হ্যাঁ রিভাইস তো হ্যাঁ অবশ্যই দেওয়া রিভাইজ যায়। তো অবশ্যই দেওয়া যায়। ও, আচ্ছা একটু আগে তুমি তো শুধু মাইক্রোফোন যে মিউট করো। মাইক্রোফোন মিউট করো। হ্যাঁ বুঝি নাই। এখন যে ফুল সিলেবাস, তো এটা কি কনফিডেন্ট পাবো যে আমরা আবার রিভাইজ দিতে পারবো? হ্যাঁ অবশ্যই তোমরা ওভাবে, তোমাদেরকে ওভাবে আগাতে হবে। ঠিক আছে? তোমার পরীক্ষার আমি এটুকু বলছি, তোমার প্রি টেস্টের, প্রি টেস্ট না, তোমার হচ্ছে ইয়ার ফাইনালের 1 থেকে 2 মাস, মানে সেকেন্ড ইয়ারের 1-2 মাসের মধ্যেই তোমার বই শেষ হয়ে যাবে। এটুকুর গ্যারান্টি আমি দিব। ঠিক আছে? এটুকুর দায়িত্ব আমি নিব। যদি বেশি ক্লাস নেওয়া লাগে বেশি ক্লাস নেব, সমস্যা নাই। কিন্তু তোমাদের আহ এই যে সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা, মানে সেকেন্ড ইয়ার উঠার পরে সর্বোচ্চ 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের বই শেষ হয়ে যাবে। তারপরে সময়টা তোমরা রিভিশন করতে পারবা। ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। তো জি ভয় পাওয়ার ভাইয়া। কিছু নাই। আর শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলতে আসলে কিছু নাই। প্রিভিয়াস ব্যাচ গুলো যারা 24-এ এবার পরীক্ষা দিচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে তারা শুধু শর্ট সিলেবাস পড়ছে, তা না, তাদেরকে আমি ফুল সিলেবাস কমপ্লিট করাই দিছি। 24 ব্যাচকে ফুল সিলেবাস কমপ্লিটও করানো হয়েছে, একবার রিভিশন করানো হয়েছে। বুঝা গেছে? যারা তোমাদের পরিচিত আছে, যারা ঠাকুরগার আছো, ওরা খোঁজ নিতে পারো। তোমাদের ওই যে নুসরাত আপু আছে, তারপরে কি দীপান্বিতা আছে, জিসান আছে, প্রত্যাশা আছে, এরকম অনেকে আছে যারা তোমাদের স্কুলের সিনিয়র, সৈয়দপুর টেকনিক্যালেই আছে। তাদের কাছ থেকে খোঁজ নিলেই বুঝতে পারবা যে রিভিশন হয়েছে একবার, আবার ফুল সিলেবাস পড়ানো হয়েছে। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে যতটুকু ভালোভাবে সম্ভব, যতটুকু প্রয়োজন, সে অনুযায়ী আমরা আমাদের সিলেবাস শেষ করব। ওকে? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন কারো? আর তো নাই। ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা জিনিস একটু বলি, যে তোমাদের এই ব্যাচটাকে নিয়ে, মানে নতুন ব্যাচটাকে নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, কিন্তু যেগুলো আমি আসলে কিছু করতে পারি নাই। এই সময় আসলে এটা করার কোনো সুযোগও ছিল না, করা এটা উচিত হইতো না, বা আমি কোনোভাবে কোনো কাউকে জানানো বা কোনো কিছুই করতে পারি নাই। তো তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে যে তোমাদের ব্যাচমেট যারা আছে, তোমাদের ব্যাচমেট সেটা স্কুলের হোক অথবা কলেজের হোক, যারা আছে তাদেরকে একটু জানাবা, ইনফর্ম করবা যে নতুন ব্যাচ শুরু হয়েছে, কালকে থেকে ক্লাস। যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে যেন আমাকে নক করে, অথবা তোমাদের মাধ্যমে গ্রুপে অ্যাড হলেও হবে। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ ভাইয়া। এইটুকু একটু হেল্প করবা আমাকে। ভাইয়া ডিরেক্ট কি গ্রুপে অ্যাড দিয়ে দিব? হ্যাঁ ডিরেক্ট গ্রুপে অ্যাড দিয়ে দিও, সমস্যা নেই। ওকে।
ঠিক আছে, একটু দাঁড়াও।